আসসালামু আলাইকুম। আজকে পরীক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সবার কেমিস্ট্রি প্রিপারেশন খুব ভালোভাবেই চলছে। তো আমি তোমাদের সাথে গত দিন চ্যাপ্টার 3 এর টপিকগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে তোমার চ্যাপ্টার 4 এর যে টপিকগুলো সেই টপিকগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো চ্যাপ্টার 4 যে আমাদের অধ্যায়টা পর্যায় সারণী। এই অধ্যায়ের যে একদম প্রথম আমি যে ট্যাবটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। আমরা জানি যে আমাদের যে মৌলগুলো আছে এদের ইলেকট্রন বিন্যাস অনুযায়ী এদেরকে আমরা S, P, D, F এই 4টা ব্লকে ভাগ করতে পারি। যে মৌলগুলো S ব্লক মৌল ছিল আমরা জানি যেগুলো S ব্লক মৌল, ফর এক্সাম্পল যে আমাদের সোডিয়ামের ক্ষেত্রে আমাদের 11 1s2 2s2 2p6 3s1। তো সোডিয়ামের শেষ ইলেকট্রনটা অ্যাসে যায়, তাহলে সোডিয়াম S ব্লক মৌল। এরকম যে সকল মৌলের সোডিয়ামের মতো শেষ ইলেকট্রনটা S অরবিটালে যাবে তাদেরকে আমরা S ব্লক মৌল বলবো। আর S ব্লক মৌলগুলোর ক্ষেত্রে তাদের গ্রুপ নির্ধারণ করার ক্ষেত্রে তাদের S অরবিটালে যতটা ইলেকট্রন যায় তার গ্রুপ ততই হবে, তাহলে এর গ্রুপ কত 1 হবে। আর পর্যায় নির্ধারণের ক্ষেত্রে এখানে ইলেকট্রনগুলো যতটা শক্তি স্তরে বিন্যস্ত হয়েছে, এখানে 1 নম্বর শক্তি স্তর, 2 নম্বর শক্তি স্তর, 3 নম্বর শক্তি স্তর, ইলেকট্রনগুলো 3টে শক্তি স্তরে বিন্যস্ত হয়েছে, তাই এর পর্যায় 3। তো পর্যায় নির্ণয় যে ব্যাপারটা, এই ব্যাপারটা S ব্লক, P ব্লক, D ব্লক সবার জন্য একই। তো আমরা যদি এরপর একটা P ব্লক মৌলের ক্ষেত্রে যাই, ধরলাম যে অক্সিজেন 8, অক্সিজেনের ক্ষেত্রে 1s2 2s2 2p4। তো অক্সিজেনের শেষ ইলেকট্রনটা পি অরবিটালে গেছে, তাহলে এটাকে আমরা বলবো পি ব্লক মৌল। তো পি ব্লক মৌল হলে তার যে পর্যায়টা ঠিক আগের মতোই হবে, যেখানে শক্তি স্তর 2টা 1 আর 2, তাহলে অক্সিজেনের পর্যায় 2। আর গ্রুপ নির্ধারণের ক্ষেত্রে অক্সিজেন যেহেতু পি ব্লক মৌল, পি ব্লক মৌলের ক্ষেত্রে পি অরবিটালের যে ইলেকট্রনগুলা 2 4টা তার সাথে S অরবিটালগুলো যোগ হবে, তাহলে 2 যোগ 4 সাথে আরো 10 যোগ হবে, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে গ্রুপ নাম্বার 16। তাহলে পি ব্লকের ক্ষেত্রে কি করতে হবে, যে পি এবং S যোগ করে তার সাথে আবার কি করতে হবে 10 যোগ করতে হবে। আর পর্যায় নির্ধারণটা আগের মতোই, ইলেকট্রন যতগুলো শক্তি স্তরে বিন্যস্ত হবে পর্যায় ঠিক তত হবে। এখন আমি একটা ডি ব্লক মৌল নিয়ে আলোচনা করি। আমি যদি আয়রন নিয়ে আলোচনা করি, আয়রন 26, এটা 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6। তাহলে 2 4 10 12 18 20 26, তাহলে আয়রন শেষ ইলেকট্রনটা ডি অরবিটালে গেছে, তাহলে এটাকে আমরা বলবো ডি ব্লক মৌল। আর ডি ব্লক মৌলের ক্ষেত্রে পর্যায়ের ক্ষেত্রে এখানে যদি আমরা বলি পর্যায়, তাহলে ইলেকট্রন প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর এবং এখানে 4 আছে, তাহলে ইলেকট্রন 4 নাম্বার শক্তি স্তর পর্যন্ত বিন্যস্ত হয়েছে, তাহলে এটা পর্যায় হবে 4, পর্যায় হবে 4। আর গ্রুপ নির্ধারণের ক্ষেত্রে গ্রুপ হবে ডি এর সাথে আছে এটা ডি এবং তার সাথে যে অ্যাস আছে সেই অ্যাসটা যোগ করতে হয়। এটাকে অনেক সময় এভাবে লেখা যায় যে n-1d আর ns, এদের যে ইলেকট্রনগুলো এই ইলেকট্রনগুলো যোগ করতে হয়, তাহলে আমাদের 6 এবং 2 যোগ করলে আমাদের এটা গ্রুপ হয়ে যাবে 8। আচ্ছা, তাহলে আমাদের পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়ের ব্যাপারটা মোটামুটি আলোচনা হলো। এরপর আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা আমাদের এই পর্যায় সারণী চ্যাপ্টারে কতগুলা মৌলের পর্যায়বৃত্ত কতগুলো ধর্ম আছে, পারমাণবিক আকার, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং আয়নীকরণ শক্তি, এগুলো পরীক্ষা আসে। তো এর মধ্যে প্রথম যে টপিকটা সেটা পারমাণবিক আকার। পারমাণবিক আকার বলতে একটা পরমাণুর আকার, এখানে কম্পারিজন দেয় যে এই পরমাণু থেকে এই পরমাণুর আকার বড় না ছোট হবে। তো আমরা সবাই তো এটা মোটামুটি পড়ছি, তাও আমি একবার বলি যে আমরা জানি পারমাণবিক আকারের ক্ষেত্রে একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকার হ্রাস পায়, কারণ একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কেন্দ্রে যে নিউক্লিয়াস প্রোটন সংখ্যা বাড়ে এবং বাইরে ইলেকট্রন সংখ্যা বাড়ে, তখন দেখা যায় বর্ধিত ইলেকট্রন এবং বর্ধিত প্রোটনের কারণে আকর্ষণ শক্তি বাড়ে, এবং যেহেতু নতুন শক্তি স্তর যুক্ত হয় না সেহেতু পরমাণু আকারটা অর্ধিক আকর্ষণের কারণে ছোট হয়ে আসে। তাহলে আমরা বলতে পারি যে একই পর্যায়ে বাম থেকে যত ডানে যাবে তত পরমাণু আকার হ্রাস পাবে, আর একই গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে যাওয়ার ক্ষেত্রে পারমাণবিক আকার বৃদ্ধি পায়, কারণ তখন নতুন শক্তি স্তর যুক্ত হয়। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পাবে, এবং একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পাবে, এবং একই গ্রুপে উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার কি হবে বৃদ্ধি পাবে। তো আমাদেরকে অনেক সময় এরকম করে দিয়ে দিবে পরীক্ষায় যে
মানে ফর এক্সাম্পল এখানে সোডিয়াম দিয়ে দিল, এখানে দিয়ে দিল ক্লোরিন, এখানে দিয়ে দিব হচ্ছে আমাদের ব্রোমিন। তো এখন আমাদেরকে বলতে পারে যে এগুলোর মধ্যে আকার কার বড়, বা হয়তো বা আমাদেরকে এখানে দিয়ে দিব যে ম্যাগনেসিয়াম, তো তাহলে বলবো যে এখানে কার আকার বড়। তো আমরা দেখতেছি যে বাম থেকে ডানে ক্লোরিন আর সোডিয়াম একই পর্যায়ে, তাহলে ক্লোরিন আকারে ছোট। আবার সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম একই গ্রুপে, তাহলে সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম, সরি এটা ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে পটাশিয়াম হবে, তাহলে এখানে ম্যাগনেসিয়াম হতে পারে। তাহলে সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম ছোট, ম্যাগনেসিয়াম থেকে ক্লোরিন ছোট, তাহলে বড় কে সোডিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, তারপর ক্লোরিন। আর একই গ্রুপের ক্ষেত্রে সোডিয়াম এবং পটাশিয়ামের মধ্যে বড় হচ্ছে পটাশিয়াম, তাহলে আমরা বলতে পারি এই ছকের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কি পটাশিয়াম। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি কি? আয়নীকরণ শক্তি হচ্ছে এক মোল গ্যাসীয় পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে তাকে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। আর আয়নীকরণ শক্তির ব্যাপারটা হচ্ছে পারমাণবিক আকারের ঠিক উল্টা। এটা হচ্ছে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে এটা বৃদ্ধি পাবে এবং একই গ্রুপ উপর থেকে নিচে গেলে এটা হ্রাস পাবে। আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এরা সবাই পারমাণবিক আকারের উল্টা। এরা সবাই একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে এবং একই গ্রুপ উপর থেকে নিচে গেলে হ্রাস পাবে। আচ্ছা, তাহলে আমরা আয়নীকরণ শক্তির কথা বললাম যে আয়নীকরণ শক্তি হচ্ছে এক মোল গ্যাসীয় পরমাণু থেকে আমরা হচ্ছে একটা ইলেকট্রন অপসারণ করে তাকে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি লাগে তাকে আমরা আয়নীকরণ শক্তি বলি। এরপরে আসা যাক ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি হচ্ছে আয়নীকরণ শক্তির উল্টা। এক্ষেত্রে হয় যে এক মোল গ্যাসীয় পরমাণুতে একটা ইলেকট্রন প্রবেশ করাইলে তখন যে পরিমাণ শক্তি প্রয়োজন হবে তখন তাকে আমরা বলি হচ্ছে যে ইলেকট্রন আসক্তি। তো ইলেকট্রন আসক্তির ব্যাপারটা একই রকম, যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বাড়বে এবং উপর থেকে নিচে গেলে কমবে। এরপরে আসা যাক হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন গুলাকে কোন একটা পরমাণু নিজের দিকে আকর্ষণ করে নেওয়ার যে প্রবণতা, নিজের দিকে টেনে নেওয়ার যে প্রবণতা তাকে বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। ফর এক্সাম্পল, আমরা যখন পানি বানাই, পানিতে একটা অক্সিজেন থাকে, তার ভিতরে দুটি ইলেকট্রন, এখানে চারটা, এখানে একটা, এখানে একটা। তো সে কি করে, হাইড্রোজেনের সাথে একটা ইলেকট্রন শেয়ার করে, হাইড্রোজেনের সাথে একটা ইলেকট্রন কি করে, শেয়ার করে। তো শেয়ার করলে তাহলে এই যে শেয়ার করা ইলেকট্রন গুলাকে অক্সিজেনের তো ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে অক্সিজেন ইলেকট্রন গুলাকে তার নিজের দিকে টানতে পারে। তাহলে এই যে সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন গুলাকে কোন একটা পরমাণু তার নিজের দিকে টেনে নেওয়ার যে প্রবণতা তাকে বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। হাইড্রোজেনও টানে, কিন্তু হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা মান কম হওয়ার কারণে অক্সিজেনগুলোকে বেশি নিজের দিকে টেনে নিয়ে যায়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার ব্যাপারটা একই রকম, যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে এটা বাড়বে এবং উপর থেকে নিচে গেলে এটা কি হবে, কমবে। আচ্ছা, এরপর যে টপিকটা সেটা হচ্ছে হাইড্রোজেন ও হিলিয়ামের অবস্থান। পর্যায় হাইড্রোজেন এবং হিলিয়ামের অবস্থান সম্পর্কিত একটা প্রশ্ন হয় আলাদা আলাদা করে, যে হাইড্রোজেনকে গ্রুপ 1-এ কেন স্থান দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন যদি একটা অধাতু, তারপর তাকে ধাতুগুলোর সাথে কেন স্থান দেওয়া হয়েছে। তো এটার মেইন রিজনটা হচ্ছে যে হাইড্রোজেনের সাথে গ্রুপ 1-এর যে মৌলগুলা তাদের ধর্মের যথেষ্ট মিল পাওয়া যায়, এই জন্য তাদেরকে হাইড্রোজেনকে হচ্ছে গ্রুপ 1-এর মৌলগুলোর সাথে স্থান দেওয়া হয়েছে। আর হিলিয়ামের কথা বলা হয় যে হিলিয়ামকে 2 নম্বর গ্রুপে স্থান না দিয়ে 8 নম্বর গ্রুপে কেন স্থান দেওয়া হয়। তো হিলিয়ামের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে হিলিয়ামের সর্বশেষ শক্তিস্থ ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে এবং এই জন্য হচ্ছে হিলিয়ামের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসগুলো বৈশিষ্ট্যের সাথে যথেষ্ট মিল আছে, এই জন্য হিলিয়ামকে পর্যায় 8 নম্বর গ্রুপে স্থান দেওয়া হয়। এরপর হচ্ছে আমাদের কতগুলো মৌলের স্পেসিফিক কতগুলো নাম আছে। গ্রুপ 1-এর মৌলগুলোকে খাদ্যাতু কেন বলা হয়? তো গ্রুপ 1-এর মৌলগুলোকে খাদ্যাতু বলার কারণ হচ্ছে গ্রুপ 1-এর মৌলগুলা পানির সাথে বিক্রিয়া করে খাদ্যদ্রবণ তৈরি করতে পারে, এই জন্য এদেরকে খাদ্যাতু বলে। গ্রুপ 2-এর মৌলগুলোকে মৃৎ ধাতু কেন বলা হয়? এটার কারণ হচ্ছে গ্রুপ 2-এর মৌলগুলা মাটিতে পাওয়া যায় এবং এরা পানির সাথে বিক্রিয়া করে খাদ্যদ্রবণ তৈরি করতে পারে, এই জন্য এটাকে মৃৎ ধাতু বলা হয়। এছাড়া হচ্ছে গ্রুপ 11 মৌলগুলাকে মুদ্রা ধাতু বলা হয়। তো এখানে হচ্ছে যে গোল্ড, তারপরে কপার, এখানে 4টা মৌল আছে, রঞ্জেনিয়াম, কপার, গোল্ড, রঞ্জিন। আচ্ছা, আরেকটা কি যেন কি আছে, এই 4টা মৌলকে একসাথে হচ্ছে মুদ্রা ধাতু বলা হয়, কারণ এগুলাকে আগে মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো অতীতকালে। তো তোমরা এটা দেখে নিবা। এরপরে হচ্ছে আমার লাস্ট যে টপিক, সেই টপিকটা হচ্ছে যে 8 নাম্বার টপিক। এখানে হচ্ছে যে কতগুলা মৌল দিয়ে বলা হয় যে এরা একই গ্রুপের কিনা, বা এরা একই গ্রুপে, এটা দেখাইতে বলে। তো এটা হচ্ছে বিভিন্ন বইয়ের মধ্যে একটা বিক্রিয়া ছিল, হ্যালোজেন গ্রুপগুলোর সাথে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া, ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া। তো ওই বিক্রিয়াগুলোর মাধ্যমে তারা সবাই যে একই রকম বিক্রিয়া দেয়, সেই বিক্রিয়াগুলো দেখে আমরা আনসার করতে হবে যে এরা সবাই একই ধর্ম প্রদর্শন করে। তো এই হলো হচ্ছে চতুর্থ অধ্যায়ের যে টপিকগুলো ছিল এগুলা। তোমরা এগুলার উপর যে বোর্ড কোশ্চেনগুলো আছে এগুলোকে খুব ভালো করে দেখে যাবা, খুব ভালো করে পড়ে যাবা। আশা করি তোমরা এই অধ্যায় থেকে প্রশ্ন আনসার করতে পারবে।